ভাবির চলে যাওয়া দেখে আমার সন্দেহ হতে লাগলো। দরজার পাশে গিয়ে পর্দার আড়ালে লুকিয়েছিলাম। ভাবি বলছে আস্তে আস্তে, আমি কিছুই বুঝতে পারলাম না। তখনই প্রস্রাবের বেগ প্রচুর পরিমাণে আসলো। ওয়াশরুমে ঢুকলাম, তখন মা ডাকছিল, সুমাইয়া তুমি কই? আমি তখন জবাবে বললাম, মা আমি ওয়াশরুমে। আসার পর দেখি মা আর রুমে নেই। দেখি মা আর ভাবি অন্য রুমে ফিসফিস করে কথা বলছে। তাদের এইসব লুকোচুরি দেখে আমার ভয় আরো বাড়তেছে। কি এমন কথা বলতেছে আমাকে এড়িয়ে? শুনতেই হবে। আমি আস্তে আস্তে হেঁটে পর্দার আড়ালে গিয়ে দাঁড়ালাম। ভাবি বলছে, সুমাইয়া এই অবস্থায় যদি শোনে নিশান তাকে ঠকিয়ে অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, তার অবস্থা কি হবে মা? বুঝতে পারতেছেন? কথাটা শুনে আমার শরীর কেঁপে উঠলো। আমি টের পেলাম পুরো বাড়ি যেন আমার মাথার উপর ঘুরছে। সবকিছু অন্ধকার লাগতেছে। নিজেকে আর স্থির রাখতে পারলাম না। আল্লাহ গো বলে পড়ে গেলাম। মাথা খুব জিনজিন করছে, ব্যথা অনুভব করলাম। পুরো শরীর, চোখ খুললেই কষ্ট হয়। তবুও চোখ খুললাম, নিজেকে এক অচেনা জায়গায় দেখলাম। আচমকা হয়ে উঠলাম। বুঝলাম আমি এখন হাসপাতালে। হুট করে মনে পড়তে লাগলো রাতের ঘটনা। কলিজা কাঁপতে শুরু হলো। তখন জোর করে উঠার চেষ্টা করলাম, ব্যথা পেলাম। হাতে সেলাইন দেখে আমার গলা শুকিয়ে গেল। আমার মানিক নেই, আমার পেট খালি। জোরে জোরে কান্না করে দিলাম। তখন নার্স আসলো। জিজ্ঞেস করলাম আমার মা কই, আমার বেবি কই? নার্স বলল আপনার মা কেবিনে আছে, আপনার বাড়ির সবাই আছে ওখানে। তখন বললাম আমার পেটের বাচ্চা কই, আমার পেট খালি কেন? নার্স চুপ করে থাকলো। আমি হেঁচকা টান দিয়ে সুচ খুলে উঠলাম। নার্স শক্ত করে ধরে রাখার চেষ্টা করলো, ও পারলো না। নার্স তখন চেঁচিয়ে এসে বলল রোগীর লোক কই? কই পড়ে যাবেন তো, চিৎকার করলেন কেন? ভাবি এসে আমাকে ধরলো, বলল তুমি উঠছো কেন? আমি বললাম আমার ছেলে কই ভাবি? তখন বলল সে আছে, তুমি বসো তো এখানে, দেখো তো তোমার হাত থেকে রক্ত পড়তেছে। মা আমার দিকে তাকাচ্ছে না, মুখ লুকিয়ে আছে। কেঁদে কেঁদে ডাকলাম মাকে, আমার দিকে তাকাও না কেন, মুখ লুকিয়ে আসো কেন মা? মা আচমকে এসে আমার হাত ধরে কাঁদতে লাগলেন। আমি কিছু টের পাচ্ছি, শরীরও কাঁপছে। তখন মাকে বললাম কি হয়েছে মা, খুলে বলো। তুমি কোনো টেনশন নিও না। ভাবি আমার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, দেখো দেখো আমাদের হাতে তো কিছু নেই, সবই আল্লাহর ইচ্ছা। কাল রাতে তুমি এমন জোরে ফ্লোরে পড়ে গিয়েছিলে, পেটে থাকা বাচ্চার চাপ আর সহ্য হয়নি। ডেলিভারি টাইম যেহেতু নিকটে, প্রসবের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। হাসপাতালে নেওয়ার আগে বাচ্চার মাথা নিচের দিকে চলে আসে। তোমার এমনভাবে পড়ে যাওয়ার পর বাচ্চার মাথা জোরে আঘাত পায়, খুব রক্তও বের হয়। তোমার আর তোমার বাচ্চাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আসা হয়। বাচ্চাকে এনআইসিইউতে রাখা হয়। ডাক্তাররা অনেক চেষ্টা করলেন বাচ্চাকে বাঁচানোর জন্য। বাচ্চার মাথায় গুরুতর আঘাত খাওয়ার কারণে ডাক্তাররা হার মেনেছেন। ঘন্টাখানেক আগে সে পৃথিবী ছেড়ে চলে যায়। আমি পাথর হয়ে রইলাম, বুঝতে পারলাম না আমার সাথে কি হচ্ছে। মা এসে পানি খাওয়ালেন। ডাক্তার এসে বলল আমাকে উত্তেজিত না হতে। আমি আর স্থির থাকতে পারলাম না। মাকে বললাম কিচ্ছু হবে না মা, আমার পোড়া কপাল। পোড়া কপাল যাদের তাদের কিচ্ছু হয় না। আমাকে আমার ছেলের কাছে নিয়ে যাও, উঠো আর আমাকে ধরাও। আমার ভাবি আমাকে বাচ্চাদের ওয়ার্ডে নিয়ে গেলেন। আমার কলিজাটা ওখানে ঘুমিয়ে আছেন অচেতন হয়ে। কি সুন্দর চেহারা, মাশাআল্লাহ। তার কাছে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে আমার বাবা আর ভাই। আমি তার কাছে বসলাম, হাতে পায়ে চুমু খেলাম। চুমু খেতে খেতে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতেও লাগলাম। পাশে একজন ডাক্তার ছিল, তাকে ডাকলাম জোরে। কাছে আসলেই বললাম প্লিজ আমার বাচ্চাকে একটু দেখুন, হয়তো সে বেঁচে আছে। ডাক্তার না বলেনি, আমার কথা মতো দেখলো। দুইবার চেক করে তিনি বললেন বাচ্চা আর নেই। দেখেন আপনার জন্য আমি দুইবার দেখলাম, মন খারাপ করবেন না, সবই আল্লাহর ইচ্ছে। আমার মা অনেক জোরে কাঁদতেছেন। হাসপাতালে অনেক মানুষ জড়ো হয়েছে। আমি বাবুর পায়ের কাছে আমার ঠোঁট জোড়া লাগিয়ে বসে আছি। চোখের পানিতে আমার বুক বেশি যাচ্ছে। মহিলারা আমাকে বোঝাতে লাগলেন ছোট বাচ্চা মরে যাওয়া ভালো, কিয়ামতের দিন সুপারিশ পাবে, বাবা মাকে জান্নাতে নিয়ে যাবে। তোমার ভাগ্য ভালো, তাই আল্লাহ তোমার বাচ্চাকে তার কাছে নিয়ে গেছে। কারো কথায় আমাকে স্পর্শ করছে না। আমার ভেতরে অদ্ভুত ব্যথা হচ্ছে, সেটা আল্লাহ ছাড়া কেউ টের পাবে না। বাচ্চাকে বাড়ি নিয়ে যাবে। আমি বললাম আমার কোলে দাও, ব্যাগ গোছানো অবধি সে আমার কোলেই থাকবে। নার্স এসে বলল আপনার শরীর ভালো না, ট্রিটমেন্ট চলছে, হাসপাতালে থাকতে হবে। আমি কারো কথাই শুনিনি। মাকে বললাম দরকার হলে আবার আসবো, তবু আজকে থাকবো না। মরলে মরবো, তাও আমি হাসপাতালে থাকবো না। বাবা ভাই মিলে অ্যাম্বুলেন্স ঠিক করলো। ওষুধপত্র নিয়ে বাড়ি চললাম। সারা রাস্তা ছেলেকে আমার কোলেই রাখলাম, বুকের সাথে বুক জড়িয়ে রাখলাম, চুমু খেলাম। গাড়ি থেকে নামলো। মা এসে বললেন আমার কাছে একটু দে তো সুমাইয়া, কলিজার টুকরাটাকে বুকে জড়িয়ে রাখি। আমার সাথে কাল রাত থেকে এত কিছু হয়ে গেছে, তার নিশানের বাড়ি কেউ জানে না, রাগের মাথায় বাড়ির কেউ জানায়নি। ভাবি মনে হয় পরে জানিয়েছে। শাশুড়ি, ননদ, দেবর সহ আরো কয়েকজন আসলো তাদের বাড়ি থেকে। শ্বশুর বলেছিলেন আমাদের বংশের ছেলে আমাদের বাড়িতে নিয়েই কবর দি। কথাটা আমার কানে আসতেই আমার শরীরে আগুন ধরে গেল। গলা চেঁচিয়ে উঁচু করে বললাম আমার ছেলে আমার পেট থেকে এসেছে, ওর এটা বড় পরিচয়। ওর বাবা নেই, ওর বাবার বাড়ি কেউ নেই। আমার ছেলের কবর আমার বাড়িতেই হবে, আমার চোখের সামনেই থাকবে।
থাকবে, এটাই শেষ কথা। তারপর কেউ আর কিচ্ছু বলেনি। শাশুড়ি আমার কাছে এসে অনেক অনুনয় করতে লাগলো, দুঃখ প্রকাশ করলেন। ছেলের জন্য তো আর তাকে দোষারোপ করতে পারি না। ছেলের কবর দেওয়া হলো, হাসপাতাল থেকে বাড়ি আনা পর্যন্ত আমি স্বাভাবিক ছিলাম, কোনো কান্না করিনি। কিন্তু যখন তাকে কবর দিয়ে সবাই আসলো, তখন আমার আকাশ বাতাস ভেঙে পড়লো, বৃষ্টি নামতে লাগলো ধরণীতে। আমার চোখে সব খালি খালি লাগতেছে, ঝাপসা ঝাপসা দেখতেছি। সে আজ আমাকে ছেড়ে চলে গেল, যাকে আমি আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম। আশেপাশে সব খালি খালি মনে হতে লাগলো, ঝাপসা হতে লাগলো সবকিছু। অধীর আগ্রহে যার জন্য অপেক্ষায় ছিলাম, সে আজকে আমাকে ছেড়ে চলে গিয়েছে।